আজকের আলোচ্য বিষয় হলো রেস্টোরেশন কমেডি। রেস্টোরেশন কমেডি কিসের জন্য বিখ্যাত? রেস্টোরেশন কমেডি যদি আমরা রভারও পড়ি, ঠিক আছে, দ্য রভার অ্যাপ্রেভেনের লেখা, তো সেক্ষেত্রেও রেস্টোরেশন কমেডি বা রেস্টোরেশন ড্রামা ব্যাপার স্যাপার একটু জানতে হবে, ঠিক আছে। তো রেস্টোরেশন কমেডি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের দৃষ্টিকোণ থেকেও এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সো লেটস গেট স্টার্ট গাইড উইথ রেস্টোরেশন কমেডি, রেস্টোরেশন ড্রামা, রেস্টোরেশন কমেডি, কমেডি অফ ম্যানার্স, এগুলো খুব রিলেটেড টার্মস, ঠিক আছে। এখন যদি রেস্টোরেশন ড্রামা ব্যাপারটাকে বলি, সেটা একটা বড় সড়ো বিষয়, তার কারণ রেস্টোরেশন ড্রামার আন্ডারে অনেকগুলো নিচে নামবে। এটা একটা আমব্রেলা টার্মের মতো রেস্টোরেশন ড্রামা। এটার মধ্যে থেকে রেস্টোরেশন কমেডি বার হবে, রেস্টোরেশন ট্র্যাজেডি বার হবে, আবার কমেডি অফ ম্যানারটাও এর সাথে রিলেটেড হয়ে থাকে, ঠিক আছে। তো রেস্টোরেশন ড্রামাটাকে সংক্ষেপে আলোচনা করব এবং তারপরে রেস্টোরেশন কমেডি ব্যাপারটার উপরে বেশি করে ফোকাস করব। অলরাইট, লেটস গেট স্টার্ট। ইন 1642, 1642, একটু ঘটনা পরস্পর বুঝে নেওয়া যাক। আসলে ঘটনাটা কি হয়েছিল যদি যুগগুলো আমরা যদি জানি, অ্যাংলো স্যাক্সন যুগ মানে একদম আদি যুগটা, ইংল্যান্ডের আদি যুগটা তাকে বলা হয় অ্যাংলো স্যাক্সন যুগ। যখন তুমি বলতে পারো ফিশারম্যানরা থাকতো, ঠিক আছে, অ্যাংলো স্যাক্সন যুগ। তারপর হচ্ছে অ্যাংলো নরম্যান, 1066 ব্যাটল অফ হেস্টিংস হচ্ছে, তখন ফ্রান্সের লোকজন ইংল্যান্ডে চলে আসছে। আগে প্রথমে ইংল্যান্ডে কারা থাকতো? জেলেরা থাকতো, পিক্সরা থাকতো, বুঝতে পারলে, জেলেরা থাকতো। এবং এরা প্যাগান ছিল ধর্মের দিক থেকে, প্রকৃতির পূজা করতো, গাছের পূজা করতো, নদীর পূজা করতো, ইত্যাদি ইত্যাদি। এটা হলো অ্যাংলো স্যাক্সন যুগে। অ্যাংলো স্যাক্সনদের পরে ফ্রান্স থেকে লোকজন এসেছিল। বাই দ্য ওয়ে, অ্যাংলো স্যাক্সন যারা ছিল, অ্যাংলো স্যাক্সনরা জার্মানিক কমিউনিটি ছিল, ঠিক আছে, জার্মানিক কমিউনিটি ছিল বা টিউটেনিক গ্রুপ ছিল। তো অ্যাংলো স্যাক্সনদের পর আসছে ফ্রান্স থেকে লোকজন, যারা যারা ফ্রান্স থেকে লোকজন আসছে 1066 ব্যাটল অফ হেস্টিংস হচ্ছে, উইলিয়াম দ্য কনকারার জিতছে। তো 1066 অ্যাংলো নরম্যান যুগ শুরু হয়ে যাচ্ছে। অ্যাংলো নরম্যান যুগের পর একজন মহাকবি আসছে, নাম হচ্ছে চসার, যুগ হচ্ছে চসার যুগ, তাই না? যে যুগে আমরা ব্ল্যাক ডেথ পাই, পিজেন্ট রেভোল্ট পাই, এই সমস্ত সেই কৃষক বিদ্রোহ থেকে শুরু করে ব্ল্যাক ডেথ, এই সমস্ত পেয়েছি। চসার যুগের পর হচ্ছে রেনেসা যুগ। রেনেসা যুগ কি মানে? হচ্ছে রেনেসা যুগ মানে হচ্ছে নবজাগরণ যেটা বলি আমরা, ঠিক আছে, সেই নবজাগরণের যুগ। রেনেসা যুগের পর আসছে এলিজাবেথের যুগ। এলিজাবেথের রানী এলিজাবেথ ইংল্যান্ডকে একদম শীর্ষস্থানে নিয়ে গেলেন। রানী এলিজাবেথের যুগে আমরা এডমন্ড স্পেন্সার, স্যার ফিলিপ সিডনি, উইলিয়াম শেক্সপিয়ার, এই সমস্ত মহান নাট্যকারদের পেয়ে থাকে। এই রানী এলিজাবেথের যুগের পর মানে যখন রানী এলিজাবেথ মারা যাচ্ছেন, তখন একটা ক্রাইসিস দেখা যাচ্ছে এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কিং জেমস ওয়ান সিংহাসনে বসছেন। কিং জেমস ওয়ানের অনুযায়ী সিংহাসনে যেহেতু বললেন, যুগটার নাম হলো জ্যাকোবিয়ান এজ। কিন্তু জ্যাকোবিয়ান এজ যখন শুরু হলো, এই জ্যাকোবিয়ান এজ কিং জেমস ওয়ান কিন্তু ততটা দক্ষ ছিলেন না যতটা রানী এলিজাবেথ দক্ষ ছিলেন। যদিও কিং জেমস ওয়ান কিছু কিছু ভালো কাজ করেছেন, তবু হ্যাভিং সেড দিস, he was not that much skilled as Elizabethan as we find Queen Elizabeth was. কুইন এলিজাবেথ যতটা দক্ষ ছিলেন, মোটেও কিন্তু কিং জেমস ওয়ান ততটা ছিলেন না। ফলস্বরূপ কি হলো? জনগণের মধ্যে একটা ক্ষোভ, ক্রোধ সৃষ্টি হলো, বুঝতে পারলে। এবং পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে পরের যুগটাতে যখন চার্লস ওয়ান, মহারাজা চার্লস ওয়ান সিংহাসনে বসছেন, তখন তখন কি হচ্ছে, সমাজে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অলিভার ক্রমওয়েল বলে একটা চরিত্র উঠে দাঁড়াচ্ছে এবং অলিভার ক্রমওয়েল জনগণকে ভুল বোঝাতে শুরু করছেন, বা ভুল বোঝাতে বা অনুপ্রেরিত করছেন বা বিপদে পরিচালিত করছেন, হোয়াট এভার। অলিভার ক্রমওয়েলের কথা সবাই শুনে নিচ্ছে জনগণ, এবং অলিভার ক্রমওয়েলের নেতৃত্বে সবাই কি করছে, রাজমহলের উপর হামলা করে দিচ্ছে, রাজাকে ধরে আনা হচ্ছে এবং শেষ পর্যন্ত রাজতন্ত্র উচ্ছেদ করে গণতন্ত্র স্থাপন করা হচ্ছে। এই অলিভার ক্রমওয়েলের যুগটা মানে কিং জেমস ওয়ান সরে যাচ্ছে, তারপরে চার্লস ওয়ান সিংহাসনে বসছেন। সেই সিটিং কিংকে অলিভার ক্রমওয়েলের নেতৃত্বে সমস্ত লোকজন ধরে বেঁধে নামাচ্ছে। সেই সিটিং কিং চার্লস ওয়ানকে সিংহাসন থেকে নামাচ্ছে, তার গলা কেটে ফেলাচ্ছে। তার মানে তুমি ভাবো, রাজতন্ত্র ছিল, সেই রাজতন্ত্রের যে শিরোমণি একজন রাজা যার নাম হচ্ছে কিং চার্লস ওয়ান, তাকে অলিভার ক্রমওয়েলের নেতৃত্বে সমস্ত জনগণ খেপে যাচ্ছে। সমস্ত জনগণ রাজাকে সিংহাসন থেকে হিড়হিড় করে টেনে নামাচ্ছে এবং সেই রাজার শিরচ্ছেদ করা হচ্ছে কিং চার্লস ওয়ানকে, এবং গণতন্ত্র স্থাপন করা হচ্ছে। এইটা হলো গিয়ে, এই যে গণতন্ত্র স্থাপিত হলো, এই সময় একজন মহাকবি ছিলেন, ইনি হলেন জন মিল্টন। জন মিল্টনও কিন্তু বাই দ্য ওয়ে এই ডেমোক্রেটিক সাপোর্টার ছিলেন, যিনি দ্য প্যারাডাইজ লস্ট লিখেছেন বাই দ্য ওয়ে। তো সেই জন মিল্টনও কিন্তু এই এক্সিকিউশনকে, এই কিং চার্লস ওয়ানের হত্যাকে সমর্থন করেছিলেন। তো এই হলো এই যুগটা। ডেমোক্রেসি তো চলে এলো ইংল্যান্ডে, কিন্তু ডেমোক্রেসি চললো না, ডেমোক্রেসি ফল ফ্ল্যাট হলো, পড়ে গেল, ব্যর্থ হলো ডেমোক্রেসি।
তখন কি হলো, তখন লোকজন আবার বললো না না আমাদের ওই রাজা রানী ভালো ছিল, রাজা রানী সিস্টেমটাই ভালো ছিল। তখন আবার পুনরায় রাজা রানীর ব্যবস্থা নিয়ে আসা হচ্ছে। এই যে যুগটা, এই যুগটাকে রিস্টোর করা হচ্ছে, পুরনো ব্যবস্থাকে পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা কর, রিস্টোর দ্য ওল্ড সিস্টেম, পুনরায় সিস্টেমটা যেটা আগের সিস্টেম ছিল ফিরিয়ে আনো। সেই জন্য যুগটার নাম হচ্ছে রেস্টোরেশন যুগ, যুগটার নাম হচ্ছে রিস্টোর রেস্টোরেশন যুগ, এই যুগটার নাম হচ্ছে। এই যুগের যে ড্রামা, এ দেখো যখন ডেমোক্রেসি ছিল, যখন ইংল্যান্ডে ডেমোক্রেসি ছিল, মানে ডেমোক্রেটিক সাপোর্টাররা ছিল, মানে পিউরিটানসরাও প্রচণ্ড শক্তিশালী হয়ে উঠেছিল, ওই যে কিং চার্লসকে কেটে ফেলা হলো, বিহেড করা হলো, সেই সময়টাতে নাটককেও বন্ধ করে দেওয়া হয়েছে। তার কারণ এই যে ডেমোক্রেটিক সাপোর্টাররা রিফরমেশনে বিশ্বাস করতেন, মানে সংশোধন করতে হবে, এবং সংশোধন করতে গিয়ে ওনাদের মনে হয়েছিল যে নাটক সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এবং নাটকের জন্য বিভিন্ন নীতিবিরোধী কাজকর্ম চলছে। তো তো এই নাটককে বন্ধ করে দেওয়া হয়েছিল, নাটককে বন্ধ করে দেওয়া হয়েছিল মিল্টন এজে বা পিউরিটান যুগটাতে। তো তারপরে যখন আমরা রেস্টোরেশন যুগ আসছে, যখন আবার পুনরায় রাজা রানী সিংহাসনে ফিরে এলেন, হ্যাঁ রাজা রানী ভালো যখন হলো, রাজা রানী পুনরায় যখন আবার সিংহাসনে বসলেন, তখন কি হলো, নাটককে পুনরায় আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হলো। কিন্তু ততদিনে কি হয়েছে, নাটকের অ্যাক্টার্সরা কাজ ছেড়ে দিয়েছে, কারণ নাটক দীর্ঘদিন বন্ধ ছিল। ঠিক আছে, দীর্ঘদিন বন্ধ ছিল, 1642-এ নাটক বন্ধ হয়ে গেছিল। ঠিক আছে, তো সেই নাটক যে বন্ধ হয়েছিল, এর ফল সদূর প্রসারী হয়েছিল, নাটক প্রায় শেষ হয়ে গেছিল, নাটক মরেই গেছিল। কিন্তু রাজা রানী যখন আবার ক্ষমতায় এলেন, রাজা রানী বললেন না 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 না, নাটককে আবার জাগিয়ে তুলতে হবে, নাটককে আবার ফিরিয়ে আনতে হবে। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই যুগটা রেস্টোরেশন ড্রামা শুরু হলো, এবং রেস্টোরেশন ড্রামার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজা রানী মূলত স্পন্সর করতে লাগলেন, রাজা রানীরা উৎসাহিত করতে লাগলো নাট্যকারদের, রাজা রানীরা এগিয়ে এলেন, এবং রাজ সম্প্রদায়, অ্যারিস্টোক্রেট পিপল, রয়্যাল পিপল, রাজ সম্প্রদায় এগিয়ে এসেছিলেন কিসের জন্য, নাটককে দেখবার জন্য, নাটককে মানে আরো বেশি উৎসাহিত করার জন্য। সো দিস ইজ রেস্টোরেশন ড্রামা। এই যুগে যে নাটকগুলো হলো সেটাই হলো রেস্টোরেশন ড্রামা, বুঝতে পারলে? আমরা যদি দ্য রভারও পড়তে যাই, এই রেস্টোরেশন ড্রামা ব্যাপারটা আমাদের বুঝতে হবে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং গাইজ। এবং আমরা যদি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারও পড়ি, আমি তো বললাম যে যুগ ধরে ধরে বোঝাচ্ছি, তো যুগ ধরে ধরে বুঝলেও তুমি বুঝতে পারবে রেস্টোরেশন ড্রামা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আজকে আমরা রেস্টোরেশন ড্রামা সম্বন্ধে এক দু কথা জেনে নেব, সো দ্যাট ইজ গোয়িং টু বি প্রোডাক্টিভ ফর এভরি ওয়ান অফ আস। ঠিক আছে, রেস্টোরেশন ড্রামা সম্বন্ধে একটু কথা শুনে নাও তাহলে। ইন 1642, 1642-এ থিয়েটার্স ওয়ের ক্লোজ, থিয়েটারগুলো সব বন্ধ হয়ে গেছিল, পিউরিটানসরা বন্ধ করে দিয়েছিল 1642-এ বাই দ্য অথরিটি অফ পার্লিয়ামেন্ট। তার কারণ পিউরিটানসরা ক্ষমতা পেয়েছিল, গণতন্ত্র চলে এসেছিল সেই সময়টাতে, এবং ডেমোক্রেসির জন্য পার্লামেন্ট তৈরি হয়েছে। পার্লামেন্ট কি করেছিল, থিয়েটারগুলোকে বন্ধ করিয়ে দিয়েছিল। পিউরিটানসরা বললো যে থিয়েটার বন্ধ করে দাও, তো পার্লামেন্টও বন্ধ করে দিল, হুইচ ওয়াজ ডোমিনেটেড বাই পিউরিটানস। পিউরিটানসরা মনে করেছিল যে নাটক সমাজ বিশৃঙ্খলা ছড়াচ্ছে, তাই নাটকগুলোকে বন্ধ করে দেওয়া হলো। অ্যান্ড সো নো গুড প্লেস ওয়ার রিটেন। তো সেই সময়টাতে কোনো ভালো নাটক লেখা হয়নি, মূলত বলতে গেলে নাটক বন্ধই হয়ে গেছিল। অ্যান্ড ওয়েট টিল 1642, রাইট, টিল রেস্টোরেশন। এবং কি এবং ফ্রম 1642, 1642-এ যে নাটক বন্ধ হলো, টিল রেস্টোরেশন, পরের যুগ পর্যন্ত কোনো নাটক লেখা হলো না, একদম সাইলেন্ট। নাটক যে এলিজাবেথের যুগে এত ভালো ভালো নাটক লেখা ছিল, শীর্ষ স্থানে পৌঁছে গেছিল, সেটা কমপ্লিট ক্লোজার হয়ে গেল 1642। খুব গুরুত্বপূর্ণ ঘটনা, নাটক বন্ধ হয়ে গেছিল। আবার শুরু হলো 1660-এ, প্রায় রেস্টোরেশন যুগ যখন শুরু হলো, আবার নাটককে বাঁচিয়ে তোলার চেষ্টা করা হলো। ওয়েন থিয়েটার ওয়ে রিওপেন, এখানে থিয়েটারগুলোকে খোলা হলো। দ্য ড্রামা শোড এন্টারলি নিউ ট্রেন্ড আফটার, এবং কি ট্রেন্ড অন অ্যাকাউন্ট অফ দ্য লং ব্রেক অফ দ্য পাস্ট। আগে তো সুন্দর নাটক হতো, এলিজাবেথের, শেক্সপিয়ার ছিল, মার্লো ছিল, একটা অসাধারণ নাটক হয়েছে, কিন্তু মাঝখানে যে বন্ধ করে দিল নাটকটা, যে ব্রেক করে দিল, নাটক প্রায় মরেই গেছিল। তাও আবার পুনরায় রাজারা, রানীরা, রাজতন্ত্রের লোকেরা, অভিজাত সম্প্রদায় কি করলো, নাটককে জাগিয়ে তোলার জন্য বিভিন্ন নাট্যকারদের উৎসাহিত করতে লাগলো। এই যুগে আমরা পাচ্ছি এই সমস্ত নাটকগুলো, দ্য রভার, এই জাতীয় সমস্ত নাটকগুলো এই যুগে আমরা পাচ্ছি। তাহলে যখন নাটক বন্ধ হয়ে গেল, আবার পুনরায় নাটক সৃষ্টি হলো, সেই যুগটাতে আমরা রভারের মতো নাটকগুলো পাচ্ছি বাই অপেরা বেন। মোর ওভার ইট ওয়াজ গ্রেটলি অ্যাফেক্টেড বাই দ্য স্পিরিট অফ দ্য নিউ এজ। সর্বোপরি নতুন যুগ চলে এসেছিল, লোকে আর নাটক দেখতে পছন্দ করছিল না,
তাই এই যুগের নাটকগুলো এলিজাবেথের মতো এত উন্নত হলো না। এলিজাবেথের নাটক বেস্ট, তুমি ম্যাকবেথ, ওথেলো, হ্যামলেট এই সমস্ত নাটক পড়ো, আর তুমি এই অপেরা ভ্যানের দ্য রভার পড়ো, পার্থক্য তো তুমি দেখতে পাবে। হ্যাঁ, অপেরা ভ্যানের দ্য রভার এনজয়েবল তো বটে, কিন্তু এলিজাবেথের মতো নয়, মানে শেক্সপিয়ারের মতো নয়, মার্লোর মতো। শেক্সপিয়ার মার্লো যেরকম লিখে গেছেন, এডওয়ার্ড দ্য সেকেন্ড লিখে গেছেন, মার্লো আমাদের আমাদের উইলিয়াম শেক্সপিয়ার ম্যাকবেথ লিখে, এগুলো ধারে পাশে পৌঁছাবে না এগুলো। তো পার্থক্য তো আছে, ঠিক আছে। এবং কি সর্বোপরি দিস কাইন্ড অফ প্লেজ ওয়াজ ডেফিসিয়েন্ট ইন পোয়েটিক ফিলিং। এদের মধ্যে পোয়েটিক ফিলিং কম ছিল, ইমাজিনেশন অ্যান্ড ইমোশনাল অ্যাপ্রোচ কম ছিল, অ্যাপ্রোচ টু লাইফ, যে ইমোশনাল একটা অ্যাপ্রোচ থাকে সেটা কম ছিল। ইট এমফাসাইজ অন প্রোজ অ্যাজ ইট বিকেম ইন্টেলেকচুয়াল অ্যান্ড রিয়েলিস্টিক অ্যান্ড ক্রিটিক্যাল। বলতে গেলে এই ধরনের নাটকগুলো, এই যে রেস্টোরেশন ড্রামা যেগুলো রয়েছে, এগুলো ইন্টেলেকচুয়াল হয়ে উঠলো এবং রিয়েলিস্টিক হয়ে উঠলো এবং ক্রিটিক্যাল হয়ে উঠলো। এইটা হলো ট্রেন্ড বলতে পারো। এই যে নাটকগুলো আমরা দেখতে পাই এই যুগে, এই রেস্টোরেশন ড্রামা, এগুলো ইন্টেলেকচুয়াল হয়ে গেছিলো, রিয়েলিস্টিক হয়ে গেছিলো এবং ক্রিটিক্যাল হয়ে গেছিলো। এবং কি নাটকগুলোর একটা সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে উঁচু সমাজের জন্য, এলিজাবেথের যুগে কি হচ্ছিল, সবার জন্য লেখা হতো নাটক। উঁচু সমাজও দেখতে পারবে, কমন শ্রেণীও দেখতে পারবে, রয়্যাল ক্লাসও দেখতে পারবে, সবাই দেখতে পারবে। কিন্তু এইবারে যে রেস্টোরেশন যুগে যে নাটকগুলো শুধু ধনী সম্প্রদায়কে মাথায় রেখে, শুধু রাজা রানীকে মাথায় রেখে এই নাটকগুলো লেখা হতে লাগলো। মানে ইট ওয়াজ ফর রিচ ক্লাস অনলি, শুধু ধনীদের জন্য ছিল এগুলো, বা রিচ ক্লাস বলতে অ্যারিস্টোক্রেট ক্লাসের জন্য ছিল। অ্যাজ দ্য কমন পিপল ওয়ার স্টিল আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ পিউরিটানিজম। সাধারণ লোক তো নাটক দেখতে আসছে না, সবাই তো পিউরিটানিজম ফলো করছে। মানে যদিও আর ডেমোক্রেসি নেই, আবার রাজতন্ত্র ফিরে চলে এসছে, কিন্তু সাধারণ মানুষের চোখে কিন্তু পিউরিটানরাই ঠিক, এবং ডেমোক্রেসি মধ্যে গণ্ডগোল ছিল, কিন্তু পিউরিটানরা কিন্তু ঠিক কাজ করেছিল ওই থিয়েটার বন্ধ করিয়ে। সো দে হ্যাড নো লাভ ফর থিয়েটার, তাই তারা সাধারণ মানুষ আবার থিয়েটারে আসছিল না। তাহলে থিয়েটারে যে নাটকগুলো হবে কাদের জন্য হবে? শুধু রয়্যাল ক্লাসের জন্য হচ্ছিল, ধনী মানুষদের জন্য হচ্ছিল। দ্য ড্রামাটিস্ট হ্যাড টু প্রডিউস প্লেজ অ্যাকর্ডিং টু দ্য টেস্ট অফ দ্য অ্যারিস্টোক্রেটিক ক্লাস। উঁচু সমাজ, অ্যারিস্টোক্রেটিক ক্লাস, রয়্যাল পিপল, তাদের জন্য নাটক হচ্ছিল শুধু, হুইচ ওয়াজ হাইলি ফ্যাশনেবল। এগুলো কিন্তু প্রচণ্ড ফ্যাশনেবল ছিল, ফ্রিভোলাস ছিল, ছোটোখাটো বিষয় নিয়ে হতো, সিনিক্যাল ছিল এবং প্রচণ্ড সফিস্টিকেটেড ছিল এই নাটকগুলো। দ্য রেজাল্ট অফ দ্য ড্রামা চেঞ্জ ইস পাথ ফ্রম দ্য পাথ অফ এলিজাবেথেন ড্রামা। এলিজাবেথেন ড্রামার যেরকম একটা অ্যাপিল ছিল, একটা ম্যাস অ্যাপিল ছিল, যে একটা সুন্দর পথে যাচ্ছিল, সেখান থেকে নাটকটা সরে গেল, অন্যদিকে চলে গেল। এবং যেটা কমন পিপলের জন্যও ছিল এলিজাবেথেন ড্রামা, সেটা থেকে সরে গেল। এবং এই ধরনের এই যুগে যে নাটকগুলো হলো শুধুমাত্র ধনী মানুষদের জন্য বা রিচ পিপলদের সম্বন্ধে লেখা হতে লাগলো। দ্য রেস্টোরেশন ড্রামা হ্যাড নান অফ দিস ক্যারেক্টারিস্টিক। এলিজাবেথেন ড্রামাটিস্টদের যা সমস্ত এলিজাবেথেন নাটকের মধ্যে যা সমস্ত বৈশিষ্ট্য ছিল, তার একটাও বৈশিষ্ট্য এখানে তুমি পাবে না, ঠিক আছে। ইটস অ্যাপিল ওয়াজ কনফাইন্ড টু আপার স্ট্যাটার অফ সোসাইটি, সমাজের উঁচু শ্রেণীর জন্য শুধুমাত্র লেখা হলো। ইট ওয়াজ অ্যারিস্টোক্রেটিক, ফ্যাশনেবল অ্যান্ড এক্সট্রাভ্যাগেন্ট। এবং সর্বোপরি এই যে নাটকটা ছিল খুব এক্সট্রাভ্যাগেন্ট, খুব ফ্যাশনেবল লোকেদের জন্য ছিল, এবং কি খুব উঁচু শ্রেণীর জন্য ছিল, এবং কি ইমাজিনেশন, পোয়েটিক ফিলিংস ওয়ে রিগার্ডেড ভালগার এনথুজিয়াজম। এমনকি ইমাজিনেশন, হাই ইমাজিনেশন, পোয়েটিক ফিলিং, এগুলোকে খুব নেগেটিভ ভাবে দেখা হতে লাগলো এই নাটকগুলোর মধ্যে। মানে এগুলো তো থাকলোই না, বরং এগুলোকে নেগেটিভিটির সাথে দেখা হতে লাগলো। বাই দ্য ডিরেক্টরস অফ দ্য সোশিয়াল লাইফ, dictators of the social life, but actual life meant the এবং কি but as actual life meant the life of the aristocrat class only। এবং নাটকের মধ্যে, মঞ্চের মধ্যে যে জীবনটাকে তুলে ধরা হতো সেটা শুধু ধনী মানুষের জীবন হতো। দ্য প্লেজ অফ দ্য পিরিয়ড ডু নট গিভ আস পিকচার অফ দ্য হোল নেশন। শুধু একটা শ্রেণীর আমরা ছবি পাই, একটা নির্দিষ্ট শ্রেণীর, পুরো জাতিটা ছবি পায় না বা পুরো সমাজটা ছবি পায় না এই যুগে। দ্য মোস্ট পপুলার ফর্ম অফ ড্রামা ওয়াজ কমেডি অফ ম্যানার। এরই একটা ক্যাটাগরি হলো কমেডি অফ ম্যানার। ইট portrayed the sophisticated life of the dominant class of society। সমাজে যারা ডমিনেন্ট ক্লাস ছিল, মানে সমাজে যারা রুল করতো, সমাজে যারা অ্যারিস্টোক্রেট ছিল, যারা রিচ পিপল ছিল, তাদের সোসাইটিটাকে দেখাতে লাগলো এই সমস্ত নাটকগুলোর মধ্যে। এর মধ্যে গেইটি, তাদের আনন্দ উৎসব, তাদের ফপারি, তাদের ফ্যাশন শো, তাদের লোক দেখানো ব্যাপার স্যাপার, তাদের ইনসোলেন্স, তাদের ইন্ট্রিগ, ষড়যন্ত্র, এই সমস্ত কিছু তুলে ধরা হলো। দাস দ্য বেসিস অফ রেস্টোরেশন ড্রামা ওয়াজ ভেরি ন্যারো। তাই বলা যেতে পারে রেস্টোরেশন কমেডি খুব ন্যারো ক্যাটাগরির ছিল। আরেকটা বিষয় বলবো খুব গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু পজিটিভ সিমটমস হয়েছে, মানে পজিটিভ ফিচার। এই যে রেস্টোরেশন কমেডি ছিল, সে বা রেস্টোরেশন ড্রামাগুলো প্রথমবার মেয়েদের অ্যালাউড করা হয়েছিল নাটক করতে। এর আগে পর্যন্ত মেয়ে ক্যারেক্টারগুলো ছেলেরাই মেয়ে সেজে করতো, কিন্তু এই যুগটাতে
মেয়েদের, বিশেষ করে প্রস্টিটিউটসদের, তাদেরকে অ্যালাউড হয়েছিল, তাদেরকে মানে অনুমতি দেওয়া হয়েছিল যে তারা অ্যাক্টিং করতে পারবে বা তারা অভিনয় করতে পারবে। তো দিস ওয়াজ রেস্টোরেশন ড্রামা। এখন রেস্টোরেশন কমেডি ড্রামার মধ্যে তো দুটো ক্যাটাগরি থাকে, একটা রেস্টোরেশন কমেডি, একটা হচ্ছে রেস্টোরেশন ট্র্যাজেডি। রেস্টোরেশন কমেডি, বিশেষ করে দ্য কমেডি অফ ম্যানার, খুব গুরুত্বপূর্ণ। দ্য কমেডি ইজ ইউজুয়ালি লাইট অ্যামিউজিং প্লে। এই ধরনের নাটকগুলো সাধারণত হাসি ঠাট্টার নাটক হয়। ইট ডিলস উইথ দ্য কন্টেম্পোরারি লাইফ অ্যান্ড ম্যানার্স। সেই যুগে লাইফ, ম্যানারিজম কী ছিল এগুলো তুলে ধরা হয়। দিস কাইন্ড অফ ড্রামা ইজ অফেন স্যাটাইরিক্যাল। এগুলোর মধ্যে সাধারণত ব্যঙ্গ থাকে কোথাও একটা, বাট ইট এন্ডস হ্যাপিলি। কিন্তু এই নাটকগুলো খুব খুশি খুশি শেষ হয় শেষ পর্যন্ত। দ্য কমেডি অফ ম্যানার ইজ এ পপুলার কাইন্ড অফ কমেডি। এটা বেশ পপুলার কাইন্ড অফ কমেডি। ইট ওয়াজ অরিজিনেটেড ইন ফ্রান্স, কিন্তু এটা আসলে ফ্রান্স থেকে আনা। মোলেটস ব্রট দিস টাইপ অফ কমেডি টু কারেক্ট সোশিয়াল ফলি। এবং এই কমেডিটাকে আনা হয়েছিল সমাজের কিছু ভুল ত্রুটিকে সংশোধন করে দেওয়ার জন্য। অফকোর্স উঁচু ক্লাসের ছবি দেখানো হবে। In England, the comedy of manners is presented in the plays of William Wycherley, George Farquhar, William Congreve, জর্জ ফার্কিউয়ার ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত মহান লেখকদের লেখার মধ্যে আমরা কমেডি অফ ম্যানার্স দেখতে পাই। দ্য মেন এম ওয়াজ টু মক দ্য সোসাইটি। তবে প্রধান উদ্দেশ্য ছিল সমাজকে ব্যঙ্গ করা, এটাই ছিল। এবং কি এটাকে ক্লাস ড্রামা বলা হয়, কারণ সমাজের একটা শ্রেণী নিয়ে নাটক করে। ওয়ান ইম্পর্টেন্ট থিম ওয়াজ ম্যারেজ অ্যান্ড লাভ। এই ধরনের যে নাটকগুলো থাকে এগুলোর মধ্যে ম্যারেজ অ্যান্ড লাভ একটা খুব ইম্পর্টেন্ট থিম, এবং সেটা আমরা দেখতে পাবো। আমরা যদি রভারও পড়ি, কেন আমি রভারের কথাটা বারবার উল্লেখ করছি, অপরা বেনের লেখা, তার কারণ এটা একটা বিখ্যাত নাটক, ঠিক আছে। তো সেখানে কিন্তু ম্যারেজ অ্যান্ড লাভ ব্যাপারটা বারবার উঠে আসছে, ঠিক আছে। সাম রেস্টোরেশন কমেডি যদি কথা বলি, কিছু রেস্টোরেশন কমেডির যদি কথা বলি, ওয়াইচিয়ারলিস প্লে দ্য কান্ট্রি ওয়াইফ, উইলিয়াম কংগ্রেস দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, দ্য রভার বা অপরা বেন, এগুলো বিখ্যাত। দ্য স্কুল অফ স্ক্যান্ডেলস আর অলসো ভেরি ফেমাস। এগুলো সব বিখ্যাত। এছাড়াও কি রেস্টোরেশন কমেডির আরেকটা বৈশিষ্ট্য হলো, রেস্টোরেশন কমেডি ইজ নটোরিয়াস, মানে কুখ্যাত হয়ে রয়েছে ফর ইজ সেক্সুয়াল এক্সপ্লিসিটনেস। মানে এত ওপেনলি সেক্সুয়ালিটি নিয়ে আলোচনা করে, এত ওপেনলি বিষয়গুলোকে তুলে ধরে, সেটার জন্য একটু কুখ্যাত হয়ে আছে। রেস্টোরেশন কমেডি ইজ ফুল অফ ভ্যারিটি, তবে এর মধ্যে প্রচুর ভিন্নতা রয়েছে। ইট ইজ মেট্রোপলিটিয়ান ইন ক্যারেক্টার, মূলত শহর কেন্দ্রিক বা নগর কেন্দ্রিক এইগুলো। এবং কি দ্য পায়োনিয়ার অফ রেস্টোরেশন কমেডি ইজ ড্রাইডেন। ড্রাইডেনকে সাধারণত রেস্টোরেশন কমেডির পায়োনিয়ার বলা হয়, ঠিক আছে। এবং আমরা যদি পুরো বিষয়টা দেখি রেস্টোরেশন কমেডির মধ্যে এই যে কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স বললাম, এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। মোটামুটিভাবে যে সমস্ত ফিচার্সগুলোর কথা বললাম, এইগুলোও যদি পরীক্ষাতে লেখা যায় তাহলেও কিন্তু রেস্টোরেশন কমেডির অনেক গুরুত্বপূর্ণ অংশগুলো কাভার্ড হয়েছে, এবং সেগুলো তুলে উঠে আসবে তোমাদের লেখার মধ্যে। এবং ইয়েস, ইউ ক্যান স্কোর বেটার গাইজ। সো এইটা হলো রেস্টোরেশন কমেডি গাইজ। এরপর প্রচুর উদাহরণ রয়েছে, উদাহরণগুলো না লিখলেও হবে, বাট হোপফুলি ইউ হ্যাভ গট দ্য আইডিয়া অফ রেস্টোরেশন কমেডি আর রেস্টোরেশন ড্রামা। তাহলে রেস্টোরেশন কমেডি কেমন কমেডি, এটা সম্বন্ধে মোটামুটি সবারই ধারণা চলে এসছে হোপফুলি গাইজ। সো আফটার দিস টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড গাইজ।